রক্তিম মেয়েটাকে এক ঝলক দেখেই সরাসরি মায়ের দিকে তাকালো। মা ছেলে তাকানো দেখেই বুঝে গেলেন এই মেয়েও তার পছন্দ নয়। তবুও একবার কাকুতি মিনতি করতেও ছাড়লেন না। তবে তাতে কাজের কাজ বিশেষ কিছু হলো না। রক্তিম সটান উঠে দাঁড়াতেই মেয়ের বাবা উঠে হাত ধরে বসিয়ে দিতে উদ্যত হলো। আর এখানেই বাঁধলো গণ্ডগোল। মেয়ের মা বেশ জোর গলায় বলতে শুরু করলেন, এটা কি ধরনের অভদ্রতা? মেয়ে পছন্দ না হলে বলে দিন, কিন্তু একটাও কথা না বলে এভাবে উঠে চলে যাওয়া কি রকম আচরণ? রক্তিমের মা অবশ্যই এর উত্তরও দিলেন, আপনার মেয়ে যে এত কালো সেটা তো আমরা মেয়ের ছবি দেখে বুঝতে পারিনি, তাই সচক্ষে দেখতে এসেছিলাম। যাক, আমাদের দোষ ত্রুটি মার্জনা করবেন। আজ আসি তাহলে। এভাবেই দেখতে দেখতে অতিক্রান্ত হয়ে যায় আরও একটা বছর। রক্তিমের মধ্যে আর কোথাও মেয়ে দেখতে যায়নি। মা যেতে বললে আগের অভিজ্ঞতার কথা মনে করিয়ে দিয়েছে বারবার, কিন্তু মায়ের মনে তো শান্তি নেই। তার অবর্তমানে কে দেখবে তার ছেলেকে? তাই প্রতি সপ্তাহেই ঘটককে ফোন করে ডাকান, তবে এবার কোনো কালো মেয়ের সম্বন্ধ যেন না আনা হয় সে বিষয়ে বারবার সতর্ক করে দেন ঘটককে। এদিকে রক্তিমের সামনে একটা সমস্যা এসে উপস্থিত হলো। অফিস থেকে অন্যত্র বদলির চিঠি এলো ওর নামে। কলকাতার ছেলেকে পাঠানো হলো বাঁকুড়ার একটা প্রত্যন্ত গ্রামে। রক্তিম একবার ভাবলো চাকরিটা ছেড়ে দেবে, কিন্তু একেই সরকারি চাকরি, তার উপর বেতনও বেশ মোটা অঙ্কের, সেই কথা ভেবেই চুপ থাকলো। মাকে সে তার সাথে নিয়ে যেতে পারবে না, কারণ বাড়িতে অসুস্থ বাবা, দেখাশোনা করার কেউ নেই। অতঃপর আর কি, রক্তিম রওনা দিল নতুন জায়গার উদ্দেশ্যে। জায়গাটা অজপাড়াগা বললেও ভুল হবে, জঙ্গল বলাই ভালো। রক্তিম সরকারি হাসপাতালের কর্মচারী, তাই এর আগেও 2 বছর অন্যত্র হাসপাতালে বদলি হয়েছে, কিন্তু সেটা মফস্বল, এতটা প্রত্যন্ত গ্রাম ছিল না। যাই হোক, রক্তিম ট্রেন থেকে নেমে ট্রেকারে উঠল। হাসপাতালের নতুন বিল্ডিংটা নীল সাদা রঙে বেশ উজ্জ্বল দেখাচ্ছে। মনটা একটু ভালো হয়ে গেল তার। হাসপাতালের পাশেই কোয়ার্টার, ব্যবস্থাপনা বেশ ভালোই, বড় বড় ঘর, সাথে অ্যাটাচড বাথরুম। জিনিসপত্র গুছিয়ে রাখতে রাখতেই দরজায় একটা টোকা পড়ল। দরজা খুলতেই রক্তিম দেখল একজন মাঝবয়সী মহিলা দাঁড়িয়ে। মহিলা বললেন, আপনি কি রক্তিম সরকার? রক্তিম সম্মতিসূচক ঘাড় নাড়তেই মহিলা বলে উঠলেন, আমি মালতী, আপনার ঘর দুয়ার পরিষ্কার করে রেখেছি, আপনি কি দুধ চা খাবেন না লিকার চা? রক্তিম বুঝতে পারল মহিলা রান্নার কাজ করেন। ছোট্ট করে লিকার চা বলেই রক্তিম আবার জিনিসপত্র গোছানোতে মন দিল। এরপর কেটে গেল প্রায় 3 মাস। রক্তিম এখন এই অঞ্চলটা বেশ চিনে গেছে। রোজ সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে অনেকের সাথেই পরিচয় হয়েছে। হাসপাতালের কাজ খুব একটা নেই, রোগীর সংখ্যাও হাতে গোনা। দেখাশোনা করার মহিলা মালতীর রান্নার হাত বেশ ভালো, আর ব্যবহারও মন্দ নয়। সব মিলিয়ে বেশ ভালোই কাটছিল রক্তিমের দিন। তবে এর ঠিক কয়েক মাস পরেই ঘটল এক মারাত্মক দুর্ঘটনা। রক্তিম দিনের আলো পড়ে গেলে সচরাচর কোথাও বের হয় না, কারণ এখানে রাতে জন্তু জানোয়ারের ভয়। সেদিন হাসপাতালের একজন ডাক্তার মহিমবাবুর সাথে অনিচ্ছা সত্ত্বেও যেতে হলো রক্তিমকে। কিছু প্রয়োজনীয় ওষুধ ফুরিয়ে যাওয়ায় তাদের সকাল পর্যন্ত অপেক্ষা করা সম্ভব হয়নি। ঘড়ির কাঁটা 8টার ঘরও পেরোয়নি, কিন্তু চারিদিক দেখে মনে হয় গভীর রাত। কাজ সারতে খুব বেশি সময় লাগেনি, কিন্তু ফেরার সময় ঘটল সেই দুর্ঘটনাটা। ট্রেকার চালক টাল সামলাতে না পেরে হুড়মুড়িয়ে গিয়ে পড়ল একটা পচা পুকুরে। যেদিকে টাল খেয়েছে সেদিকেই ছিল রক্তিম। ডাক্তারবাবুর আঘাত খুব বেশি না হলেও রক্তিম সাথে সাথেই জ্ঞান হারায়। মাথা ফেটে সে এক রক্তারক্তি কাণ্ড। পরদিন চোখ খুলেই রক্তিম একজন অপরিচিত মেয়েকে দেখতে পায়। খুব বেশি বয়স নয়, মুখটা যেন পান পাতার মতন, তবে গায়ের রং বেশ কালো। রক্তিমের ঠোঁট নড়ে উঠতেই অপরিচিত মেয়েটা বলে ওঠে, আমি বকুল, মালতীর মেয়ে। মায়ের খুব জ্বর, তাই আপনার এই বিপদে আমাকে পাঠিয়েছে। আপনি চিন্তা করবেন না, যা দরকার আমাকে বলবেন শুধু, ঠিক আছে? রক্তিম ঘাড় নেড়ে আবার চোখ বুজল।
শরীরটা বেশ দুর্বল। মেয়েটার গলার স্বর খুব মিষ্টি, কথাগুলো শুনতে বেশ ভালো লাগে। কি একটা মনে হতেই রক্তিম আবার চোখ খুলে বলল, বকুল, আমাকে ধরে তুলতে পারবে? বকুল আস্তে আস্তে হাত ধরে তুলে বসায় রক্তিমকে। সেই দুর্ঘটনার পর 1 সপ্তাহ অতিক্রান্ত। এখন রক্তিম আগের থেকে অনেকটাই সুস্থ। বকুলের সেবা যত্ন যে তাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে তুলেছে, এ কথা অস্বীকার করার উপায় নেই। এবার বকুলের যাওয়ার পালা। মালতী সুস্থ হয়েছে। বকুলের 7 দিন যেন 7টি রঙের রামধেনু হয়ে ধরা দিয়েছে রক্তিমের মনের আকাশে। বকুলের গলার স্বর আর ব্যবহার সত্যিই মন কেড়েছে ওর। সেদিন বকুল বিদায় জানাতে এসে বারবার ওদের বাড়ি যাওয়ার নিমন্ত্রণ জানিয়ে গেল। রক্তিমের পর প্রায় 12 গেছে বকুলদের বাড়িতে, আর প্রতিবারই মুগ্ধ হয়েছে ওদের আতিথেয়তা দেখে। মালতীর মুখে বকুলের পড়াশোনার কথা শুনে রক্তিম যথেষ্ট অবাক হলো, কারণ বকুল কোনোদিনও নিজের মুখে বলেনি সে প্রতিবার ক্লাসে প্রথম হয়েছে। আর এখন স্কুলের এক দিদির সাহায্যে শহরের ল কলেজে অ্যাডমিশন নিয়েছে। থাকার ব্যবস্থাও সেই দিদিই করে দিয়েছেন। কয়েকদিন পরেই বকুল সেখানে চলে যাবে। রক্তিম বকুলকে জিজ্ঞেস করলো, বকুল, তুমি আমার এত সেবা করে আমাকে সুস্থ করে তুললে, আমার কাছে কিছু চাইবে না? বকুল একটু স্মিত হেসে উত্তর দেয়, আমাকে মনে রাখলেই হবে। বকুল শহরে চলে গিয়েছে, প্রায় বছর ঘুরতে চলল। এর মধ্যে রক্তিমও আবার বদলি নিয়ে নিজের জায়গায় ফিরে এসেছে। বকুলের সাথে এখন প্রায়ই দেখা হয় তার। রক্তিম ভালোবেসে ফেলেছে বকুলকে, কিন্তু বাড়িতে কাউকে জানায়নি। আসলে ঘটকের আনা প্রায় 10 পাত্রী শুধু গায়ের রঙের কারণে সে বাতিল করেছে। কিন্তু এখন তার ভালোবাসা বকুলের গায়ের রঙও বেশ কালো। সে তো আর কাউকে বোঝাতে পারবে না যে বকুল কালো হতে পারে, কিন্তু মানুষ হিসাবে সে কতটা ভালো। তবে একদিন সব জানাজানি হয়েই গেল। রক্তিমের মা বকুলকে বাড়ি আনতে বললেন। এক রবিবার দেখে বকুল এলো রক্তিমদের বাড়ি। বকুল কিন্তু কোনো প্রশ্ন করেনি, সেটা তার অভ্যাসও নয়। তবে রক্তিম যে তাকে ভালোবাসে বা বিয়ে করতে চায়, সেটা কোনোদিনও মুখে বলেনি। বললে হয়তো সেদিন আর তার বাড়ি যাওয়া হতো না। বকুলকে দেখে রক্তিমের মা খুব খুশি। এতদিন চেষ্টা করেও ছেলেটাকে সংসারী করতে পারেনি, কিন্তু আজ সে নিজেই নিজের ব্যবস্থা করে নিয়েছে। বেশ কিছুক্ষণ গল্প গুজব আর খাওয়া দাওয়ার পর বকুল যাওয়ার জন্য উঠতেই মা বলে ওঠেন, বকুল, তোমার মাকে নিয়ে একদিন বিয়ের পাকা কথা বলতে এসো, বেশি দেরি করতে চাই না। বকুল রক্তিমের মাকে প্রণাম করে বলল, বিয়ে? আমার তো এখন বিয়ে করার কোনো ইচ্ছে নেই কাকিমা। আগে পড়াশুনো শেষ করি, তারপর বিয়ের চিন্তা। আমার কাছে রক্তিমদা শুধুমাত্র একজন শুভাকাঙ্ক্ষী, কিন্তু তাই বলে তাকে বিয়ে করা আমার পক্ষে কখনোই সম্ভব না। রক্তিম কখনো কারো কাছে না শোনেনি, বরং কাউকে না করতে বিন্দুমাত্র সময় নেয়নি। আজ বুঝতে পারলো যে বিনা দোষে শুধুমাত্র ভগবান প্রদত্ত গায়ের রঙের জন্য মুখের সামনে কাউকে না বলে দেওয়াটা কতটা যন্ত্রণাদায়ক। রক্তিম দুহাতে নিজের মাথা ধরে বসে থাকে। আজ তার ভালোবাসার তথা ভালো লাগার মানুষ বকুল তাকে সরাসরি মুখের ওপর না করায় তার বুকটা ব্যথায় যেন ভেঙে চৌচির হয়ে যাচ্ছে।